জনাব এজিএম নিয়াজুদ্দিন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য, এবং আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম। আমরা দুজনেই আপনার কাছে কিছু জানতে চাইতে পারি। শুরুটা আপনার কাছ থেকে আগে একটু জানার চেষ্টা করি। হরমুজ প্রণালী, যেখানে বিশ্বের প্রায় 20% তেল পরিবহিত হয়, এবং বলা হচ্ছে এই একটা প্রণালী যেটা ইরানের সবচাইতে বড় শক্তি, এবং সেই শক্তি প্রয়োগটা তারা করছে বটে। তারা সেখান থেকে প্রণালীর ভেতর থেকে নির্দেশনা জারি করে সীমিত পরিসরে কিছু জাহাজ যেতে দিয়েছে, এবং টোল হিসেবে তাদের দেশের যে কারেন্সি রিয়েলে তারা সেই টোলটা নেওয়ার চেষ্টা করেছে। এখন যুক্তরাষ্ট্র বলছে যে তারা পুরোটাই অবরোধ করে দেবে, এবং যারা যে সমস্ত দেশগুলো ইরানকে টোল দেবে তাদের বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্প ব্যবস্থা নেবেন। মানে এবার আসলে ইরান থেকে স্পটলাইট সরে গিয়ে ইরানের শুধুমাত্র হরমুজ প্রণালীতে গিয়ে ঠেকলো কিনা, মানে সেক্ষেত্রে কি ধরনের জটিলতা, কি ধরনের শঙ্কা আপনি দেখেন? ধন্যবাদ। সত্যিকার অর্থে পুরো সংঘাতের যে কেন্দ্রবিন্দু ছিল সেটা এক পর্যায়ে হরমুজে এসেই এটা এটা বোধহয় মিউট হয়ে গেছে, একটু দেখবেন। আমি আমি শুনতে পাচ্ছি এবং আমার দিক থেকে ঠিক আছে। হ্যাঁ, আপনারা আমি শুনতে পাচ্ছি, শুনতে এবার আমি শুনতে পাচ্ছি আপনাকে। জি, বলুন। আমি যেটা বলছিলাম, অর্থাৎ এই যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার মধ্যেও ইরান তার প্রতিরোধ চালিয়ে গেছে ছিল হরমুজ এবং হরমুজের নিয়ন্ত্রণ এবং এই যে পাল্টাপাল্টি, এটাই একটা বড় অস্ত্র ছিল ইরানের কাছে। এবং আমরা যদি দেখি আমাদের যে ভবিষ্যতের এই যে শান্তি চুক্তির যে 21 ঘন্টার আলোচনা, সেখানেও হরমুজকে কেন্দ্র করে কিন্তু আলোচিত হয়েছে কিছু শর্ত, পাল্টাপাল্টি শর্ত। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যে পর্যায়ে এসেছে, তারা হরমুজকে কেন্দ্র করে হুমকি অনেক আগে থেকে দিয়ে এসছে, এবং যেই ভয়ভীতি দেখিয়েছে তারপরেও কিন্তু ইরান তার হরমুজের যে নিয়ন্ত্রণ ছাড়েনি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ যে ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিলেন এবং দুটো ডেস্ট্রয়ার পাঠিয়েছেন, সেখানেও ইরান তার যে এই যে তার নজরদারি এবং তার যে যুদ্ধের যে যারা আছে যে ইরানের জায়গা থেকে ইরান কিন্তু একটুও পিছু হটেনি। এবং বর্তমানে এই যে আমাদের যে আমরা যেটাতে আশাবাদী হয়েছিলাম যে এই যে সিজ ফায়ার হওয়ার যে সুযোগ তৈরি করে দিয়েছিল 2 সপ্তাহের, সেটা এই পর্যায়ে আলোচনার মাত্র 21 ঘন্টার মধ্যেই সেটা বলতে গেলে ভেস্তে গেছে। এখন সংকটটা পুরো মাত্রায় আবারও কেন্দ্রীভূত হয়েছে, এবং আমরা জানি। আপনার মনে হয় কিনা ডোনাল্ড ট্রাম্প চাইলে আসলে হরমুজ অবরোধ করতে পারবেন? কারণ এখানে তো অনেক দেশের স্বার্থ জড়িত, বলা যেতে পারে গোটা বিশ্বের অর্ধেকের বেশি। ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন প্রকাশ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি হরমুজের সাথে তেল আনার ব্যাপারে তাদের কোনো স্বার্থের কোনো কিছু জড়িত নয়, কিন্তু বৈশ্বিক স্বার্থ, বৈশ্বিক অর্থনীতি সেটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে পুরো পৃথিবীতে এই জ্বালানি তেলের এই যে প্রবাহ বিঘ্ন ঘটাতে, পুরো দামের যে এবং জীবনযাত্রার যে বৃদ্ধি হয়েছে এই খরচের, যদি দেখেন জনগণের মধ্যে এটা নিয়ে অলরেডি তীব্র প্রতিক্রিয়া হয়েছে, এবং ট্রাম্প জনসমর্থন হারিয়েছে। সে চাচ্ছে যে সম্মানের সাথে এখান থেকে বেরিয়ে আসতে, কিন্তু হরমুজে যে পরিমাণ জট তৈরি হয়েছে এবং যে ঝুঁকিটা আছে, সেখানে যে পরিমাণ মাইন হঠাৎ করে এই যে হুমকি দিলে সেখান থেকে বেরিয়ে আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কঠিন। তবে তারা যেটা বলছে, হরমুজে যে ইরানের যে নিয়ন্ত্রণ, একচাটিয়া নিয়ন্ত্রণের চেষ্টা। জি, আমি আবারও আপনার কাছে ফিরবো, অনেকগুলো তথ্য তো জানলাম। আমি একটু লোটো একটা আপনার কাছে আসি। মানে অনেকে এটা বলছেন, হরমুজ অবরোধ করতে গেলে ডোনাল্ড ট্রাম্পকে তার জীবনের শ্রেষ্ঠ পরীক্ষাটা দিতে হবে। আপনি আসলে কি দেখছেন? আসলে এই আজকের যে আপনার 21 ঘন্টার যে মানে যে বৈঠকটা, মানে কোনো ফলাফল ছাড়া, মানে যে আশার যে ব্যর্থ বৈঠকটা হলো, এবং এই ব্যর্থ বৈঠকের পর আবার আপনার ডোনাল্ড ট্রাম্প যে হুমকিটা দিয়েছেন আবার, যে আপনার উনি মানে অবরোধের হরমুজ,
আসলে এটা আপনি লক্ষ্য করবেন যে মানে আলোচনায় বসার এবং কি যুদ্ধবিরতি দেওয়ার আগের দিনও রাতে কিন্তু উনি মানে আপনার ইরানের সভ্যতা মুছে ফেলার একটা হুমকি দিয়েছিলেন। ওই দিন রাত আমরা যারা মিডিয়াতে চাকরি করি আমরা কিন্তু রাতে পাহারা দিয়েছিলাম যে কি করে। আলটিমেটলি দেখা গেলো এই ধর মানে পরবর্তীতে আলোচনা বসে গেল মানে পুরা রিভার্স। অনেকে মনে করছে যে ইসলামাবাদের চুক্তিতে তারা আসবেন, বৈঠক করবেন, এটা কনফার্ম হওয়ার পরে তিনি এই থ্রেটটা দিয়েছিলেন, যাতে করে বোঝা যায় যে পুরা রিভার্স। তো অতএব এটা হলো একটা কূটনৈতিক একটা মানে এটা যুদ্ধের একটা কৌশল, এই ধরনের হুমকি দামকি। তো এখনো কূটনৈতিক তৎপরতারও কিন্তু শেষ বলে কোনো কথা নেই। যে বৈঠকটি যে ব্যর্থ হলো এবং এই প্রথম একটা বৈঠকেই যে আপনার সমস্যার সমাধান হবে এটা কিন্তু কোনো পক্ষই কিন্তু এটা আশা করেননি। তো এখনও আপনার যে মানে একবারেই হাল ছেড়ে দিতে হবে, একবারেই যে কোনো সমঝোতা হবে না, এটা এখনো বলার সময় হয়নি। এখনো যদিও দুই পক্ষ পরস্পরকে মানে দোষারোপ করছে, এই যে ছাড় না দেওয়ার যে কথা বলছে, কেউ কোনো পক্ষ ছাড় দেয় নাই, কিন্তু আবার একবারে যে মানে তারা সমঝোতা হবে না মানে আবার এই যে আমার 21 তারিখ পর্যন্ত যে আপনার যুদ্ধবিরতি 2 সপ্তাহ, সেই কিন্তু এখনো লম্বা একটা সময় আছে। এখানে আপনি কি করে বলছেন যে মানে সমঝোতার সম্ভাবনা রয়েছে? কারণ কনফিডেন্সটাই তো নষ্ট হয়ে গেছে, এখানে বিশ্বাস বলতে কোনো জায়গা নেই। ইরানে যে হামলাটা যেদিন হয় তখনও কিন্তু একটা আলোচনা চলছিল ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা প্রান্তে, এবং তার মাঝখানেই আলোচনা মানে হামলাটা হয়। কিন্তু এই যুদ্ধ চালিয়ে নেওয়া কন্টিনিউ করাও কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে ট্রাম্পের জন্য। তো সেক্ষেত্রে ট্রাম্পের দিক থেকেও আমেরিকার দিক থেকেও একটা মানে এক্সিট প্রয়োজন আছে। তো সেই জায়গাটা তারা একটা সম্মানজনক এক্সিট, তাদের বিজয় যাতে তারা হয়েছে সেই এক্সিটটা হয়তো প্রত্যাশা করছেন। যেমন আজকে যেটা পরমাণু শক্তি যে নিয়ে তারা যে মানে ইরানের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ইরান এটা যদিও মেনে নেন নাই, কিন্তু সেক্ষেত্রে তারা যে সম্মানজনক একটা এক্সিট বা বিজয়ের যে মালা মানে পরে যে মানে যুদ্ধ থেকে সরবে সেই জায়গাটা হয়তো ট্রাম্প মানে প্রত্যাশা করছেন। যদিও সেই সুযোগ মানে ইরান হয়তো বা দিবে না, কিন্তু তারপরে এটা দেখার বিষয়। এখন শেষ পর্যন্ত উভয় পক্ষ কিছু না কিছু হয়তো ছাড় দিতে পারে, শেষ পর্যন্ত দেখার বিষয় আছে। অধ্যাপক নিয়াজউদ্দিন, আপনি শুনছিলেন সিনিয়র সাংবাদিক লোটন একরাম, এবং তিনি আসলে আশাবাদী যে এখনো আলোচনার সুযোগ রয়েছে, আলোচনায় হয়তো একটা সমাধান আসবে। কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপট কি বলে, মানে আলোচনা যে হবে কাদের সাথে, মানে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল, তারা তো আসলে কথা রাখছে না, যে কোনো মুহূর্তেই যে কোনো প্রতারণার আশ্রয় নিচ্ছে। যেই যুদ্ধটা শুরুই হয়েছে একটা প্রতারণা দিয়ে, কারণ শান্তি আলোচনার মাঝখানে এই হামলা। কোন ভরসায় আসলে সিজফায়ারটা হবে? যেই দেশের মধ্যস্থতায় হবে সেই দেশ কি আসলে এই দায়টা নিতে পারবে? এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ফরেন পলিসির একটা অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি। তাদের যে বৈশ্বিক যে একটা হেজেমনিক পাওয়ার হিসেবে যে ক্রেডিবিলিটি, সেটা কিন্তু এর মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ তারা এইবারের আলোচনা আপনি যেটা উল্লেখ করলেন যে আক্রমণ করে দিয়েছিল, এবং এখনো আমরা দেখছি যে বিশ্ববাসী চাচ্ছিল যে এই ধরনের একটা যুদ্ধ থেমে যাক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেই আলোচনা আসছে, এবং দেখা যাচ্ছে যে পারস্পরিক দোষারোপের মধ্যে দিয়ে সে আলোচনা ভেস্তে গেছে। এবং এটি তো রাজনীতিক এবং বিশ্ব ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা সম্মানজনক অবস্থান, সেটা ইতোমধ্যে আমি মনে করি যে তারা তলানিতে ঠেকছে। এবং তার যে অ্যালাই, এই যে ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে তার অ্যালাইদের কেউ কিন্তু প্রকাশ্য এই যুদ্ধে সরাসরি কোনো সঙ্গে জড়িত হয়নি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। সেই জন্য যুদ্ধটা থেকে তার বেরিয়ে আসাটা তার কিন্তু অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এবং আরেকটা ঘটনা ঘটেছে আপনাকে বলে রাখি, আপনি নিশ্চয়ই দেখেছেন, যার ফলে হ্যাঁ অধ্যাপক নিয়াজউদ্দিন, আরেকটা বিষয় আমি বিরতিতে যাব, বিরতির পর ফিরে এসে আলাপ করবো। নিশ্চয়ই আপনাকে প্রশ্নটা করে রাখতে চাই, আপনি নিশ্চয়ই শুনেছেন চীন নেপথ্যে ইরানকে সহযোগিতা করছে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে, এরকম একটি খবর বেশ কয়েকটি গণমাধ্যমে প্রচার হচ্ছে। এবং এটা সবার আগে, যদি ভুল না করে থাকি, CNN এটা প্রকাশ করেছে, এবং পরবর্তীতে আমরা সব গণমাধ্যমে দেখতে পাচ্ছি। পরে পেন্টাগন থেকে এবং হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে যদি এই কাজ চীন করে থাকে, তাদের যে পণ্য, সেই পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। মানে তার কি প্রভাব পড়বে সেটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো একটা বিরতির পর ফিরে এসে।